প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস আকাশ। আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। যে আপনারা জানেন যে সীমান্তে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদিও বিশেষজ্ঞ যারা আছেন তারা এই আভাস দিয়েছিলেন যদি আমরা ঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে, সে আশঙ্কা আগেই করেছিলেন। আমরা দেখছি যে সরকার বা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেটা খুব বেশি যে কার্যকর হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখছেন। বিশেষজ্ঞদের কাছেও আমরা জানবো যে এখন কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। আমরা সর্বশেষ 24 ঘন্টায় দেখেছি যে 47 জনের মৃত্যু হয়েছে, যা এক মাসের মধ্যে সর্বাধিক মৃত্যু। আমরা লকডাউন ও বিধিনিষেধ চলছে এখনও, কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে সেটা আপনারা নিজেরাই জানেন। আমরা এই সব কারণে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানও খোলা যাচ্ছে না, ছুটি বারবার বাড়ানো হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। আমাদের সাথে 3 জন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে অনলাইনে সংযোগ হয়েছে 2 জন, তাদের সাথে আপনাদের আগে পরিচয় করি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত। এবং যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছেন ডাক্তার খন্দকার মেহেদি আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি। এবং স্টুডিওতে আছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকেই স্বাগত। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনি একটু যদি শুরু করেন যে করোনা বর্তমান পরিস্থিতি যেটা এখন অ্যাজ অফ টুডে যা আছে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আকাশ, এবং ধন্যবাদ আমাদের বাকি 2 জন আলোচক আছেন এবং এনটিভির দর্শকদের। আসলে করোনার বর্তমান অবস্থাটা নিয়ে উদ্বেগের মধ্যে আছি, যে আমাদের আসলে অনেক কষ্ট করতে হয়েছে বেশ কিছুদিন। আন্তঃজেলা পরিবহন বন্ধ থেকে শুরু করে নানা কিছু বন্ধ করা আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই 1.5 বছর হারিয়ে ফেললো। তার বিনিময়ে আমরা আসলে করোনার একটা যে হ্রাস সেটা একটা পাচ্ছিলাম, যে বেশ কোনো দিন 1000-এর কাছাকাছি রোগী ছিল, মৃত্যু কমে আসছিল। এবং আমাদের মনে হচ্ছিল যে কমিউনিটি ট্রান্সমিশনটা কমে আসছে, এবং সাথে যদি আরেকটু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ থাকতো, তো ট্রেসিং, টেস্টিং, কোয়ারেন্টাইন, আইসোলেশনটা যদি করা যেত, হয়তো আসলেই আমাদের কমিউনিটি ট্রান্সমিশনটা আমরা ফোকাল হয়তো কিছু থাকতো, কিন্তু মূলত আমরা ইন্টারাপশন করতে পারতাম। কিন্তু সমস্যা দাঁড়ালো ভারতের সুনামিটা, যেটা ঢেউ পার্শ্ববর্তী দেশগুলোতে গিয়েছে, এবং দুর্ভাগ্যজনক ভাবে সরকারের বেশ কিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সেই ঢেউয়ের ধাক্কাটা আমাদের বেশ এসে পড়েছে। এটা ধরুন সরকার ভারতের সঙ্গে চলাচল বন্ধ করে দেয়, এটা তো একটা বড় পদক্ষেপ, কোনো সন্দেহ নেই। তবে আমাদের যারা বাংলাদেশি ওখানে আটকে ছিলেন, তারা মানবিক কারণেই তাদেরকে আসতে দিতে হয়। ওখানে কিছু সমস্যা হয়েছে, কোনো ক্ষেত্রে কোয়ারেন্টাইন, আইসোলেশনটা ঠিক মতো হয়নি। এছাড়াও আরো 2টো কারণে ভারত থেকে বাংলাদেশে সংক্রমণ ঢুকেছে। এর মধ্যে একটা ট্রাক আসে, আপনি জানেন যে আমাদের সীমান্ত যে ইয়েগুলো আছে, বন্দর, স্থলবন্দর যেগুলো আমরা বলি, সেগুলো দিয়ে অনেক মালামাল আসে প্রত্যেকদিন। এই ট্রাক ড্রাইভার, হেল্পাররা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসেন, এবং তারা এসে বাংলাদেশিদের সাথে মেশেন, একসাথে রেস্টুরেন্টে থাকেন। যারা ওখানে শ্রমিক, ট্রাক থেকে মালামাল খালাস করেন, তাদের সংস্পর্শে আসেন, এবং তারা আবার কমিউনিটিতে সংক্রমণ নিয়ে যান। আরো একটা আছে হলো যে যারা অবৈধভাবে সীমান্তের এপার থেকে ওপারে যাতায়াত করে, এবং তারা সাধারণত যেহেতু অবৈধভাবে করে, তারা যে গিয়েছিল সেটাও স্বীকার করে না, এমনকি সংক্রমণ হলেও লুকিয়ে রাখে। এর যে প্রথম ঢেউটা আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জে দৃশ্যমান হলো, যে ওখানে আমরা ঈদের পর থেকে একটা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখি। সমস্যাটা হলো যে এখানে যে ঢুকলো চাঁপাইনবাবগঞ্জে, তারপরে যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেই ব্যবস্থাটাই আমরা অনেক দেরি করে ফেললাম। ধরুন চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ হয়েছে, হতে হতে বেড়েছে, তারপরে যারা রোগী তাদের রাজশাহীতে আসছে, রাজশাহীতে তারা এসে আবার সংক্রমণ ছড়াতে শুরু করেছে, সেটা আবার রাজশাহীতে বেড়েছে। তারপরে আমরা
যে একটা লকডাউন করলাম, এর ফলে হয়েছে কি ইতিমধ্যেই রাজশাহীতে সংক্রমণটা যথেষ্ট সংখ্যক আসছে এবং অনুরূপ ঘটনা চাঁপাইনবাবগঞ্জের মতোই আরো বেশ কিছু সীমান্তবর্তী জেলায় ঘটেছে এবং সেখান থেকে সংক্রমণ দেশের অন্যান্য খানে যাওয়ারও কিছু নজির পাওয়া যাচ্ছে। জি, এই যে ধরুন যে একটু ডিলে করা, আমাদের প্যান্ডেমিকে ডিলে, একদিনের ডিলেও একটা বড় ব্যাপার। সেখানে যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন পরে ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থায় কার্যকারিতাটা পাওয়াটা মুশকিল হয়। এখানেও তাই হয়েছে আকাশ। জি, আমি ডক্টর বেনজির আপনার কাছে এখন একটু থামাই, আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব পরবর্তীতে। আমরা বারবার এই হোঁচট খাই ডিলে করার কারণে, দেরি করে সিদ্ধান্ত নেওয়ার কারণে। আপনারা অনুষ্ঠানে এসে বারবার বলেন যে এখনই ব্যবস্থা নেওয়া দরকার, যেটা আপনারা বলেন সেই রকম হয়তো ব্যবস্থা নেওয়া হয় কিন্তু অনেক দেরিতে। কেন বারবার অভিজ্ঞতা হোঁচট খাওয়ার পরও কেন একই প্রবলেমটা হয়, এইটা আপনার কাছে পরবর্তীতে জানতে চাইবো। আমি ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আমার মনে আছে এর আগে একবার অনুষ্ঠানে আপনি বলেছিলেন চাঁপাইনবাবগঞ্জে যখন এই অবস্থা হলো তখন আপনি ওই এলাকা রেস্ট্রিক্টেড করার কথা বলেছিলেন। এমনও বলেছিলেন যে আম তো মানে পচে যায় যাক, সেটা বড় কথা না, কিন্তু জীবন বাঁচাতে হবে, ব্যবস্থাটা নেওয়া দরকার। কিন্তু সেই ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আপনি যেমন বেনজির আহমেদের কাছে শুনেছেন যে অনেক দেরিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ আকাশ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ এনটিভি কে, এবং আমার সাথে আজকে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে যে কথাটা বললেন যে দেরি করে পদক্ষেপগুলো নেওয়া হয়, এটা আমার কাছে এতদিন অবজারভেশন থেকে যেটা মনে হয়েছে যে এটা অনেকটা একটা ন্যাচারাল প্রসেস। মানুষের ভিতরে একটা রেসপন্সটা ডিলেড হয়, এটা একটা মোস্টলি পলিটিক্যাল কারণে এবং ডেটা ল্যাকের কারণে। বাংলাদেশে ডেটা ল্যাকিংসটা খুব বেশি। যেমন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যে বাংলাদেশে চলে আসছে, এটা নিয়ে সবাই কথা বলছে, যারা বিশেষজ্ঞ আছে তারা সবাই সাসপেক্ট করছে, বা সাসপেক্টের উপরে ডিসিশন নেওয়া যায় না। গভর্নমেন্ট ইউজুয়ালি সাসপেক্টের উপর ডিসিশন নেয় না। যেটা দরকার ছিল এভিডেন্স, এবং আমাদের কাছে এভিডেন্সের ল্যাক ছিল। আমরা যখন এভিডেন্স পেলাম যে ওই সব বর্ডার অঞ্চলগুলোতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং পরবর্তী যখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, মূলত তখন থেকেই কিন্তু সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আমি যেটা ভেবেছিলাম যে আমাদের অনুমানের উপর নির্ভর করেই কিছুটা প্রিকশনারি মেজার নেওয়া উচিত ছিল, পার্টিকুলারলি কন্টেইনমেন্ট, শহরটাকে আইসোলেট করে ফেলা। আমরা এখন যেটা দেখছি যে প্রথমে যে কয়েকটা জায়গায় ভ্যারিয়েন্ট গুলা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট আমরা এখন যেটা বলছি, এই ভ্যারিয়েন্টটা বেসিক্যালি প্রবলেমেটিক, ইটস এ হাইলি কন্টেজিয়াস। আমি সেই বিষয়ে একটু পরে আসছি, কিন্তু আমি যেটা বলছি যে এই যে প্রেজেন্স অফ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, it was inevitable, number one, and যে ট্রান্সমিশন বা ইনফেকশন রেটের যে ঊর্ধ্বগতি, সেই ডায়নামিক্সটা ম্যাচ করছিল নেপালের এবং ইন্ডিয়ার এবং যুক্তরাজ্যের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কেমন বিহেভ করে। তো এটা থেকে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছিল, এবং সেটার বেসিসে আমাদের বিশেষজ্ঞগণ এবং সঙ্গে আমি যদিও এই বিষয়ে অতটা এক্সপার্ট না, তারপর আমার আমি সাসপেক্ট করছিলাম যে বেসিক্যালি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ওখানে ছড়িয়ে পড়েছে ওইখানকার পার্টিকুলার কমিউনিটিতে। সেটাকে কিন্তু আমাদের কন্টেইন করতে দেরি হয়েছে। লকডাউন আর কন্টেইনমেন্টের ভিতরে একটু ডিফারেন্স রয়েছে। কন্টেইনমেন্ট যেটাকে আমরা বলি সম্পূর্ণ আইসোলেট করে ফেলা, ব্রেক করে ফেলা, যে ইন্টার ডিস্ট্রিক্ট চলাচল বন্ধ করে ফেলা। হ্যাঁ, আর্ম ট্রান্সপোর্টের দরকার আছে, বাট আমরা যদি স্পেসিফিক ট্রান্সপোর্ট গুলোকে রেজিস্টার করে সেটার মাধ্যমে টেস্টের মাধ্যমে, এখন আমাদের সহজ পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট, ওই পদ্ধতিতে যদি আমরা এই গুড করতাম, ট্রান্সপোর্ট করতাম, তাহলে কিন্তু ছড়িয়ে পড়তো না। এখন বিভিন্ন ক্লাস্টার দেখা যাচ্ছে। আজকে দেখেন যে চুয়াডাঙ্গায় 66% বেশি সংক্রামক। আমি শিওর যে ওখানে আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে। এখন এই জায়গা থেকে যদি আমরা একটু ঘুরে যুক্তরাজ্যের দিকে তাকাই, যুক্তরাজ্য হতেছে এখন একটা প্যান্ডেমিক অবজারভেশনের জন্য একটা টিপিক্যাল প্লেস। 3টা কারণে। একটা হচ্ছে এখানে ভ্যারিয়েন্ট কিভাবে ছড়ায় এবং ভ্যারিয়েন্টের যে কম্পারেটিভ অ্যানালাইসিস, এটা ইংল্যান্ড খুব ভালো মতো করছে। 2 নম্বর হচ্ছে ভ্যারিয়েন্ট কিভাবে
ভ্যাকসিনকে ইনফ্লুয়েন্স করছে এবং তার এফিকাসিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটা অবজারভেশনের জন্য কিন্তু যুক্তরাজ্য এখন একটা ভালো জায়গা। এবং যুক্তরাজ্য এই দুটোর উপর বেসিস করে কি কি ডিসিশন নিচ্ছে এটাও কিন্তু আমাদের এখন দেখার দরকার। তার মূল কারণ হচ্ছে আমাদের তথ্য কম, কিন্তু যেসব দেশে তথ্য রয়েছে এই তথ্যের উপর ভিত্তি করে যেভাবে ডাইনামিক্সটা মুভ করছে এবং গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, এটা কিন্তু এখন বেশ গুরুত্বপূর্ণ, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। এখন ভ্যারিয়েন্ট গুলা কেন প্রবলেমেটিক যুক্তরাজ্যের দিকে তাকালে বলা যায়, আমি 1 মিনিটের ভিতর কথাটা শেষ করে এভাবে বলছি যে যুক্তরাজ্যে কিন্তু অ্যাকচুয়ালি 4টা ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যের যে ভ্যারিয়েন্ট আমরা এটাকে আলফা ভ্যারিয়েন্ট বলি বা কেন্ট ভ্যারিয়েন্ট, যুক্তরাজ্যের যে আদি ভ্যারিয়েন্টটা ওটা। এখন কিন্তু অরিজিনাল যে উহান ভ্যারিয়েন্ট বা উহানের যে ভাইরাসটা ছিল ওটা নাই যুক্তরাজ্যে। এখন যেটা যুক্তরাজ্যে আছে সেটা হচ্ছে কেন্ট ভ্যারিয়েন্ট, আলফা ভ্যারিয়েন্ট যেটাকে বলি, আর ডেল্টা ভ্যারিয়েন্ট পার্টিকুলারলি যে সাবটাইপ 2 ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সেটা, আর পিছনে ছিল সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এন্ড ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। এই 4টা ভ্যারিয়েন্ট কিন্তু মানে ইনফেকশনের বা সংক্রমণ ট্রান্সমিশনের একটা রেসে অবতীর্ণ হয়েছিল, আমরা যেটা খুব লেমেন টার্মে বলতে পারি। সেখান থেকে দেখা যায় উইদিন 2 মান্থস, উইদিন আই উইল সে লেস দেন 2 মান্থস, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সবাইকে ছাড়িয়ে এখন ডমিনেন্ট। ইউকেতে গত সপ্তাহে 8,000 সংক্রমণ ধরা পড়েছে, এই 8,000-এর প্রায় সবগুলো ইনফেকশন হয়েছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে। সো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হচ্ছে বেস্ট ফিট একটা ভাইরাস কমিউনিটিতে এবং এর ট্রান্সমিশন খুবই দ্রুত হয়। এখন এই ইনফরমেশনটা যদি আমরা বাংলাদেশে ট্রান্সলেট করি, বাংলাদেশেও আমরা একই জিনিস দেখবো, কারণ বাংলাদেশেও এই একই ভ্যারিয়েন্টটা ডিটেক্টেড হয়েছে, যেটা সাবটাইপ 2 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট নামে পরিচিত। এখন এটা ঠিক একইভাবে বিহেভ করবে, এটাই আমরা আমাদের প্রেজাম্পশন হচ্ছে তাই। সো এখন গভর্নমেন্টের যেটা দরকার, কোন কোন জেলায় এই ভ্যারিয়েন্টটা ছড়িয়ে পড়েছে এটা ভ্যারিয়েন্ট সার্ভেইলেন্সের মাধ্যমে দেখা এবং ওই সব জেলাকে আইসোলেট করে কিছুটা হলেও স্লো ট্রান্সমিশনটাকে মেইনটেইন করা, যাতে করে আমাদের হেলথ সিস্টেমটা ক্রাম্বল ডাউন না হয়ে পড়ে, ভেঙে না পড়ে। তো আমি মনে করি যে ডিসিশন নেওয়ার দেরির একটা পেছনে কারণ হচ্ছে আমাদের ল্যাকিংস অফ ইনফরমেশন, কারণ গভর্নমেন্টকে কনভিন্স করতে গেলে ইউনিট হার্ড এভিডেন্স, এবং সেই দিকে কিন্তু নজরটা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। এই যে আমরা দেখি, যেটা আমি বারবার একই প্রশ্ন বারবার আলোচনা যখন করতে আসি, তখন এই জায়গাটায় বিশেষজ্ঞরা একরকম বলে, আমলারা সিদ্ধান্ত নিতে সেটা ডিলে করেন। এখন বিশেষজ্ঞরা তো সিদ্ধান্ত নেন না, তারা পরামর্শ দেন, সিদ্ধান্ত নেয় আমলারা বা রাজনৈতিক সরকার। বারবার আমরা, এমন তো না যে প্রথম অভিজ্ঞতা, 1-1.5 বছর হয়ে গেল এইটা, বিশেষজ্ঞরা এ পর্যন্ত শুরু থেকে যা যা বলেছে প্রত্যেকটা কথাই কিন্তু পরবর্তীতে সত্য হয়েছে, যে তাদের কথাই সত্য। কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতা বা সিদ্ধান্ত নিতে দেরি হওয়া বা তথ্যের ঘাটতি, আপনার অবজারভেশন কি? আমাদের অবজারভেশন পুনরাবৃত্তিই হবে, যে আলোচনা আমরা গত 1.5 বছর ধরে করছি, একই আলোচনা হয়তো আবারও করতে হবে। দুজন বিশেষজ্ঞ ব্যাখ্যা দিয়েছেন তাদের, যে কি কি কারণে এটা ঘটেছে এবং তার সম্ভাব্যতা আমরা আগে থেকে অনুমান করতে পেরেছিলাম কিনা, না করতে পারলে তার কারণগুলো কি কি। দেখেন, এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যখন শুরু হয়েছিল আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। সেটা এমন হতে পারে 2 বছর, 3 বছর বা 4 বছরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন পড়বে, এবং আপনি আপনার অবস্থা ভেদে আপনার ট্যাকটিক্স পাল্টাবেন, আপনি আপনার স্ট্র্যাটেজিটা দীর্ঘমেয়াদী হবে, কর্মপরিকল্পনাটা অনেক লম্বা সময়ের জন্য হবে। যেমন এখন একটা বিশেষ পরিস্থিতি, আপনি আপনার ট্যাকটিক্সটা পাল্টাবেন সেই মুহূর্তে, আবার একটা পরিস্থিতি আসলে আপনি সেখানে পাল্টাবেন। দ্বিতীয় প্রত্যাশা যেটা ছিল, যে এটা এমন একটা বিশেষ পরিস্থিতি জন্ম দিয়েছে যে আপনি সাধারণ স্বাস্থ্য খাতে যে আপনি যে বাজেট বন্টন করেন বা যে অর্থ আপনি বরাদ্দ দেন, তার তুলনায় হয়তো অনেক বেশি বরাদ্দের প্রয়োজন পড়বে, কারণ দুটো জায়গাকে আক্রান্ত করেছে। একটা হচ্ছে আপনার এমনিতে জনস্বাস্থ্যের যে অবস্থা, আমরা তো এইটুকু অন্তত বলতে পারি যে আমরা এগিয়েছি অনেক ঠিকই, কিন্তু আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা তো এখনো একটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। একটা উন্নত না হোক, অন্তত আধা উন্নত যে অবস্থা তারও কাছাকাছি কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আমরা যদি সেই অবস্থায় পৌঁছাতো, তাহলে আমরা একটু সস্তায় কিংবা একটু ক্রিটিক্যাল ট্রিটমেন্টের জন্য পাশের দেশে দৌড়াতাম না, যদি সেই সুযোগই আমাদের এখানে থাকতো। এবং এছাড়া অসংখ্য রয়েছে, আমরা হাসপাতাল করেছি, কমিউনিটি পর্যায়ে করেছি, অসংখ্যভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গত 50 বছর এগিয়েছে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না। আমরা তারপরেও বলেছি যে করোনা এই মহামারীটা এমনভাবে আমাদের উপরে চেপে বসেছে, যেটা উন্নত অনুন্নত আমাদের চেয়েও যারা খারাপ অবস্থা, প্রত্যেকের জন্য আগের যে স্বাস্থ্য খাতের প্রতি আপনার যে নজর, আপনার যে পরিকল্পনা, আপনার যে ব্যবস্থাপনা, আপনার যে ব্যবস্থা এবং আপনার যে বাজেটের অ্যালোকেশন, সেটা যথেষ্ট না। সেটা আগের মতো করে দেখলে চলবে না। আপনাকে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে,
স্বল্প মেয়াদী শুধু না, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এখন দেখেন যে কথাটা ডাক্তার আকরাম বলছেন, আমি তার সাথে পুরো একমত। মহামারী হোক, এই করোনা বা এর আগেরগুলো ভাবেন, এই যে সার্স ছিল, অন্য ছিল, আরো অনেকগুলো ঘটেছে, সিদ্ধান্ত কে নেবে? সিদ্ধান্ত তো রাজনৈতিক। যে কোনো মহামারী মোকাবেলার সিদ্ধান্ত তো আমরা কমিউনিটিতে বসবাস করি না, আমরা তো ওই পর্যায়ে নাই যে কয়েকটা ছোট কমিউনিটি কিংবা নোমাডিক কমিউনিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন যাদের সিদ্ধান্ত নেবার কথা, তারা যদি সিদ্ধান্তটা সময় উপযোগী না করতে পারেন, তারা যদি চলে যাওয়ার পরে নেন, তাহলে তো সে আপনার এই পরিস্থিতি দাঁড়াবে। সেই ভোগান্তিতে হবে। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, আপনি শুরুতে যেটা বলছিলেন যে এই যে ব্যবস্থা নিতে দেরি করা, এইটা তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে শুরুতেই দেখি। আপনারা বা বিশেষজ্ঞরা যেটা বলছেন, যখন যে ব্যবস্থা নিতে বলছেন তখন সেই ব্যবস্থা না নিয়ে হয়তো ব্যবস্থা সেটাই নিচ্ছেন, কিন্তু অনেক দেরি করে, ততক্ষণে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে। এই শিক্ষাটা আমরা অভিজ্ঞতা থেকে নিচ্ছি না কেন? এইটা একটা আপনার কাছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে খন্দকার মেহেদী আকরাম যেটা বলেছেন যে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটার প্রয়োজন হয়, আমরা ডেটার অপেক্ষায় থেকে আমরা কি সিদ্ধান্ত নেই, নাকি আসলে অন্য কোনো প্রবলেম আছে? আচ্ছা আকাশ, আমার মনে হয় যে ভালো হয়েছে, দুটো নিয়ে উত্তরটা আমার মনে হয় কিছুটা দেওয়ার চেষ্টা করা যায়। প্রথম হলো ডেটার কথাটা আসি। আমাদের ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল রিসার্চ, যেটাকে আমরা আইডিসিআর বলি, এটা হলো ম্যান্ডেটেড অ্যাপেক্স ইনস্টিটিউট ফর ডিজিজ সার্ভিলেন্স রিসার্চ অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে ডিজিজ সার্ভিলেন্স যেটা আমরা বলি, সেটার এটা হলো অ্যাপেক্স ইনস্টিটিউট ম্যান্ডেটেড। সমস্যাটা হলো এই ইনস্টিটিউটটা যথেষ্ট তার ক্যাপাসিটি নেই। এইটা হলো একটা বড় সমস্যা, যে কারণে একটা হলো যে ডেটা জেনারেটটা ঠিক মতো হয় না, ডেটা বিশ্লেষণ করতে হয়। এবং এখানে এখন যিনি ডিরেক্টর আছেন উনি একজন ভাইরোলজিস্ট, খুব ভালো ভাইরোলজিস্ট, আমার খুবই পরিচিত এবং প্রিয়, এবং আরো কয়েকজন আছেন। কিন্তু এখানে যে মাপের একটা টিম থাকা উচিত ছিল, সেটা না থাকার ফলে যেটা দাঁড়াচ্ছে যে ওনাদের ক্যাপাসিটি কম থাকার ফলে ওনারা সবসময় একটা গুটিয়ে থাকছেন, একটা উইথড্রল সিমটম থাকছে তাদের মধ্যে। কোনো কিছুতে তারা যে ঝাঁপিয়ে পড়া, এখান থেকে ডাটা নেয়া, এসে বিশ্লেষণ করা, এসে বলা বিভিন্ন কিছু। শুধু তাই না, আপনার খেয়াল আছে 2-3 বার একই ঘটনা ঘটলো যে তারা কোনো একটা কিছু যখন প্রকাশ করছেন, তারপরে এক ধমকে তারা একদম উল্টো কথা বলতে শুরু করছেন। 2-একটা সার্ভের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যে আইডিসিআর বলেছে একটা ধমক, তারপরে আইডিসিআর রীতিমতো পাল্টিয়ে গেছে। এটার কারণ একটাই, যে এটা যদি খুব অনেক স্ট্রং একটা ইনস্টিটিউট হতো, এখানে যারা এটা বলছে তারা যদি খুব বড় একটা টিম হতো, তাহলে এটা পাল্টিয়ে যেত। আমি আইডিসিআর কিন্তু দীর্ঘদিন চাকরি করেছি। আইডিসিআর ওয়াজ এ ডাম্পিং প্লেস। ইনফ্যাক্ট এটাকে এই পর্যায়ে আনার পিছনে অনেকদিন কাজ করেছে আমি, প্রফেসর মাহমুদুর রহমান, দীর্ঘদিন 7 years আই ওয়ার্কড ইন আইডিসিআর, এবং আমরা একটা পর্যায়ে নিয়ে আসছিলাম, কিন্তু ওর উপরে উঠছে না। কিন্তু ওর এখন চাহিদা বেড়ে গেছে, সেই চাহিদাটা মিট আপ করতে পারছে না, তার ফলে আমরা সময় মতো ডাটা পাচ্ছি না, এবং ডাটা আমাদের এভিডেন্স হিসেবে পাবলিক হেলথের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এইটা 2 নম্বর আসি আপনার, যে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কেন। এখানে ধরেন আমার তো নিজেই, আমি এর অনেক অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে একটা জায়গায় বড় একটা সমস্যা থাকছে। সেটা হলো এটা যে মেকানিজমের জন্য যে টিমগুলো, যে কমিটিগুলো, এই জায়গায় একটা বড় সমস্যা। এবং আমাদের যেটা জাতীয় কর্ম পরিকল্পনা আছে এই কোভিডকে ঘিরে, সেখানেও যে ভাবে বলার কথা সেটা অনুসরণ করা হচ্ছে না। এবং 2018 সালের যে আইন আছে, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন, সেখানে ওই কমিটির কথা বলা দেওয়া হয়েছে যেটাকে ফলো করে। সেটা কি? সেটা হলো ন্যাশনাল টেকনিক্যাল কমিটি ফর কোভিড। ন্যাশনাল টেকনিক্যাল কমিটি ফর কোভিড, এই ধরনের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি আমাদের অন্যান্য ক্ষেত্রে আছে, কালাজ্বরে আছে, ম্যালেরিয়াতে আছে। এই কমিটি খুব পাওয়ারফুল। এই কমিটিতে যে ডিসিশন নেওয়া হয় সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হয়। আমাদের এই কমিটিটা কার্যকরী না। আমাদের এখানে যেটা করা হয়েছে, একটা পরামর্শ গ্রুপ, যেটা এটা আসলে আপনার ন্যাশনাল প্ল্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এইটা করা হয়েছে একটা সুপার প্লাস অথবা এর বাইরে একটা গ্রুপ করা হয়েছে, যে গ্রুপ শুধু পরামর্শ দিতে পারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না,
বাস্তবায়ন পরিবীক্ষণ করতে পারে না এবং বাস্তবায়ন না করলে জবাবদিহি করাইতে পারে না কাউকে যে কেন করা হলো না। এই পরামর্শ গ্রুপটা সমস্যাই, এবং তাদের যে টার্মস অফ রেফারেন্স সেটাতে আছে এরকম, ওনারা শুধু পরামর্শ দিতে পারবেন এইটুকু, কিন্তু তারা এই জায়গাটা একটা বড় ঘাটতি দেখছে আকাশ। যদি ন্যাশনাল টেকনিক্যাল কমিটিটা অ্যাক্টিভ হতো তাহলে খুব কম সময় সিদ্ধান্ত নিত। আমি নিজে এই কমিটি ধরেন প্রধান ছিলাম কালাজ্বর, ম্যালেরিয়া এগুলোতে, এখনো এই কমিটিগুলো কাজ করে এবং এরা খুবই এখানে একেবারে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটা বাস্তবায়ন হলো কিনা সেটা দেখা যায়। ওই কমিটিটা যদি কার্যকর করা হয়, এটা হলো পরিচালক রোগ নিয়ন্ত্রণ, সাধারণত এর থাকেন ডিফ্যাক্টো প্রধান, আর ডিজি মহোদয় থাকেন এর প্রধান, এবং যেহেতু এগুলো কারিগরি বিষয়, এগুলো টেকনিক্যাল বিষয়, এগুলো মন্ত্রণালয়ের পলিসি ডেভেলপ করে না, সুতরাং এটা যদি এখন অধিদপ্তরে এটাকে ফাংশনিং করা যায়, আমার মনে হয় এখানে কিছু ইমপ্রুভমেন্ট হবে। আকাশ, অনেক এইটা ধন্যবাদ আমার ডক্টর observation। বেনজির আহমেদ, অনেক ধন্যবাদ। ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনি শুনলেন ডক্টর বেনজির আহমেদ, বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। ডেটা ঘাটতি কেন হচ্ছে সেটা একটা দিক, আরেকটা দিক হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিলম্ব হওয়া সেটা কেন হচ্ছে, এবং পরামর্শ যারা দিচ্ছেন তাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। সেক্ষেত্রে আপনার যুক্তরাজ্যের অভিজ্ঞতা থেকে যদি বলেন যে যুক্তরাজ্যে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ এবং সরকার কিভাবে কাজ করে। না, মডেল অনেকটা একই রকম। বাংলাদেশের যে মডেলটার কথা প্রফেসর বেনজির আহমেদ স্যার বললেন অনেকটা একই রকম, কিন্তু এক্ষেত্রে স্বচ্ছতাটা বেশি। আর যখন এই যে বিশেষজ্ঞ প্যানেল, যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ প্যানেলটা রয়েছে, এই প্যানেলটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে যে অ্যাডভাইজরি কমিটি, তারা তাদের সায়েন্টিফিক অ্যাডভাইসটা দেয় বেসড অন তাদের মডেলিং এবং এভিডেন্স। এছাড়াও খুব এক্সিকিউটিভ পাওয়ার আছে এমন চিফ সায়েন্টিফিক অফিসার রয়েছেন। যে তিনজনের কথা আমি বলি, যে তিনজন চিফ সায়েন্টিফিক অফিসার রয়েছেন যারা সব সময় আমাদের যে প্রাইম মিনিস্টার বরিস জনসন তার সাথে দুই পাশে থাকেন। কারণ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী স্বয়ং নিজে অলমোস্ট এভরিডে, আর যেসব ক্ষেত্রে ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয় সেখানে তো অবশ্যই তিনি প্রেজেন্ট থাকেন, এবং প্রতিদিন 4টার সময় উনি ব্রিফিং করেন, এবং ব্রিফিং করার সময় ওনার সাথে যারা থাকেন তারা আপনার বেসিক্যালি চিফ সায়েন্টিফিক অফিসার। নাও চিফ সায়েন্টিফিক অফিসার সকল ইনফরমেশন রিট্রিভ করেন অ্যাডভাইজার কমিটি থেকে, এবং এই ইনফরমেশনটা আপনার পলিটিশিয়ান, যে ওদের আরেকটা কমিটি আছে, আপনার হেলথ সেক্রেটারি, প্রাইম মিনিস্টার, এরা একসাথে হয়ে যে কমিটিটা, সেখানে ওই চিফ সায়েন্টিফিক অফিসার ব্যাপারটা এক্সপ্লেইন করেন, তাদের কাছে ইন্টারনালি করেন যেটা আমরা জানি না, কিন্তু যখন আমাদের কাছে করেন ইন ফ্রন্ট অফ পিপল, তখন তাদের স্বচ্ছতাটা তারা উল্লেখ করেন এইভাবে যে অ্যাডভাইজরি কমিটি এবং চিফ সায়েন্টিফিক অফিসার তারা ডিসিশন নিয়েছেন যে এটা করতে হবে। দ্যাট মিনস ডিসিশন বেসড অন ডেটা। এই স্লোগানটা এখন চলছে যে উই আর নট কনসার্নিং অ্যাবাউট আওয়ার ডেট, বাট উই আর কনসার্নিং অ্যাবাউট আওয়ার ডেটা। সো ডেটা যখন সাজেস্ট করবে এবং চিফ সায়েন্টিফিক অফিসাররা যখন সাজেস্ট করবে, তখনই এক্সিকিউটিভ যে আমরা বলি ইমপ্লিমেন্টেশন, সেটা করা হয়। যে কোনো মিটিগেশন মেজার, ভ্যাকসিনেশন কিভাবে দেওয়া হবে, তারপরে টেস্ট কোনভাবে করা হবে, এই সকল ডিসিশনগুলোই আসলে ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে সায়েন্টিফিক অফিসার এবং অ্যাডভাইজরি প্যানেল এক্সপার্টিস দিয়ে। আর এটা এক্সিকিউট করার ক্ষমতা বাংলাদেশের মতোই পলিটিশিয়ান, দ্যাট মিনস সরকার, গভর্নমেন্ট। সো এভাবেই একই মডেল চলছে। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো অতটা কাজ করে না, কমিউনিকেশন গ্যাপ হয়তো রয়ে গেছে। ইউকেতে এই কমিউনিকেশন গ্যাপটা নাই, আর দ্যাট মিনস যে গভর্নমেন্টের সাথে সায়েন্টিফিক অফিসার এবং অ্যাডভাইজরি প্যানেল, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ওয়ে বেটার। যদিও এটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছেন পলিটিশিয়ানরা। প্রথম দিকে, বিশেষ করে ফার্স্ট ওয়েভের দিকে, গভর্নমেন্ট অনেকটা রিলাক্টেন্ট ছিল টেকিং দ্য অ্যাডভাইস ফ্রম দ্য অ্যাডভাইজরি প্যানেল। পরবর্তীতে সেটা ক্রিটিসাইজড হওয়ার কারণে এই দ্বিতীয় ওয়েভের সময় আপনার যে বরিস জনসন এবং অন্যান্য যারা ছিলেন, তার মানে ডক্টর খন্দকার মেহেদী আকরাম, তার মানে সরকার, প্রশাসন যারা আছেন
তাদের প্রথম ওয়েব থেকে অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় ওয়েবে এসে বিশেষজ্ঞদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত থেকে সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো সব ভালো মতো কাজ করছে সেখানে। বাংলাদেশে যেটা একটু কমিউনিকেশন গ্যাপ আছে আপনার বাসায়, বাংলাদেশে সেটা হচ্ছে না। আপনি লাইনে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ডক্টর শামীম রেজা, দুজনের কথাই শুনলেন। কমিউনিকেশন গ্যাপ, আপনি কমিউনিকেশন স্টুডেন্ট, কমিউনিকেশন বিশেষজ্ঞ। এই জায়গাতে দুটো কমিউনিকেশন গ্যাপ আমি দেখি। একটা হলো বিশেষজ্ঞ টু আমলা যা সিদ্ধান্ত নেন বা পলিটিক্যাল গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট টু পিপল, জনগণকে সঠিক সময়ে সঠিক বার্তাটা দিয়ে তাদেরকে কনভিন্স করার কমিউনিকেশন গ্যাপ আছে। কিভাবে বলবেন? আমরা তো শুরু থেকে বলে আসছি আকাশ, যে আপনার যে কোনো রাজনৈতিক কর্মসূচি, এবং আমি মনে করি যে কোনো মহামারী এবং এই মহামারী মোকাবেলায় যে কোনো কর্মসূচিকে আমি রাজনৈতিক মনে করি, এবং এটাই ঐতিহাসিক বাস্তবতা। আপনি শুরুতে আমি তখন বলবার চেষ্টা করছিলাম যে আপনি প্রাচীনকালে বাস করেন না, যে কয়েকটা সম্প্রদায় মিলে আপনি বিশেষ একটা ইন্ডিজিনাস পদ্ধতিতে আপনি একটা মহামারী ঠেকাবেন। আপনি এখন এমন একটা যুথবদ্ধ অবস্থায় বসবাস করেন, এত কমপ্লেক্স নেটওয়ার্কের মধ্যে বসবাস করেন, চলাচলের মধ্যে থাকেন, যে এই দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে, এবং এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখন এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে ভেতরে কি ঘটছে সেটা তো আপনার আমার জানার সম্ভব না। বেনজির স্যার কিছুটা আভাস দিলেন যে তাহলে কি এমন হতে পারে যে এর জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যে সক্ষমতা, সেই সক্ষমতাকে এই সময় আমরা কাজে লাগাতে পারিনি। তার যে ডেটা জেনারেট করবার কথা, তার যে তথ্য উপাত্ত সংগ্রহ করবার কথা, এবং তার যে উপদেশ দেবার যে সক্ষমতা থাকবার কথা, সেটা যথেষ্ট আছে কিনা সেটা একটা প্রশ্ন। আর যদি থেকে থাকে, আমরা ধরে নিই যে তাদের সে আছে, তাহলে তাদেরকে যথেষ্ট পরিমাণ বিবেচনায় আনা হচ্ছে কিনা, আমলে আনা হচ্ছে কিনা, আমলে আনা হচ্ছে, আমরা জানি না ভেতরে কি ঘটে, এটা অনুমান করবার কোনো সুযোগ নেই। আবার সেখান থেকে আপনি যদি রাজনৈতিক সরকারের কথা বলেন, তো রাজনৈতিক সরকার তো আর মাঠ পর্যায়ে থেকে এই তথ্যপত্র সংগ্রহ করবে না, সে হয়তো অন্যভাবে তথ্য সংগ্রহ করবে। এখন মধ্যবর্তী যারা থাকেন, এই যে যারা এটার পরিকল্পনা করবার দায়িত্বে, এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আইডিসিআর মতো প্রতিষ্ঠানের মাঝামাঝি, তারা কি করছেন সেটা আমাদের জানা না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের কাছে এটা মনে হয় যে একটা সমন্বয়হীনতা আছে, অথবা সমন্বয়ের ঘাটতি আছে, অথবা একটা চ্যালেঞ্জ সেখানে আছে। এটা এক। আর আপনি যদি সরকার এবং জনগণের মধ্যে বলেন, তাহলে তো সমন্বয়ের ব্যাপার না, তাহলে এটা এখানে আপনি যোগাযোগকে আনতে পারেন। আমি আগেরটাকে স্পষ্টভাবে বলবো, এখানে কোনো যোগাযোগ ঘাটতি না, এটা সমন্বয়ের বিষয়। আপনার যেটা শেফিল্ড থেকে যেটা বলছেন ডাক্তার আকরাম, সেটা গণমাধ্যমের সুবাদে আমাদের কিন্তু ডে ওয়ান থেকে দেখবার সুযোগ হয়েছে, যে সেই দেশের প্রধানমন্ত্রী, তার যে সংশ্লিষ্ট মন্ত্রী আছেন বা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন, তারা তিনজন দাঁড়াচ্ছেন, তাদের বক্তব্য দিচ্ছেন, এমনকি তারা স্ক্রিনে প্রশ্নোত্তরও নিচ্ছেন। ডক্টর আকরামান আছেন, আরো যোগ করতে পারবেন। আমরা এক পর্যায়ে কিন্তু প্রশ্নোত্তর তো দূরের কথা, আমাদের যে সাধারণ যে বিবৃতিটা দেওয়া হতো গণমাধ্যম দেখতাম, তার কিন্তু একটা প্রভাব ছিল। আমরা অনেকে বলেছিলাম এটা বন্ধ করবার দরকার নেই, এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে জনগণের উপরে, যে কারণে হোক তারা এটা বন্ধ করে দিলেন। অতএব এই যে জায়গাটা, সেই ঘাটতিটা একেবারে বরাবরই থেকে যাচ্ছে। আপনি কি বলতে চান সেটা যদি আমি না বুঝি, এবং আমি কি চাই সেটা যদি আপনার কাছে না যায়, তাহলে করোনা মোকাবেলা করবেন কিভাবে? আমি একটু স্পষ্ট করি যদি সময় থাকে। আমার পরিকল্পনা, আমি বলছি লকডাউন। আপনি হিসাব করুন তো, আজকে যখন কথা বলছি আমরা কয় সপ্তাহ লকডাউনে আছি। কিন্তু আপনি যদি এই টেলিভিশন স্টেশনে বাইরে যান, আপনি চেহারাটা দেখে এসে বলবেন কিনা যে সচেতনতা মেনে চলবার কথা, এর জন্য কিন্তু ব্যাপক আপনার গবেষণার প্রয়োজন। আপনি তাকালেই দেখবেন কতজন তার মুখটা আটকাচ্ছেন, কিংবা কতজন তার যে সাধারণ যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, এই আপনার স্টেশনটা কারণ বাজার এলাকায়, সেখানে কজন সেটা করছে। এখন একটা ঘাটতি থাকছে সেখানে। সরকার লকডাউনের কথা বলছেন, সরকার বিধিবদ্ধ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা বলছেন, আপনি আমি মাঠ পর্যায়ে সেটা মানছি না, বা গ্রাউন্ড রিয়ালিটিটা অন্যরকম, তাহলে একটা ঘাটতি আছে। অন্যদিকে আমি বারবার বলতে চাইছি যে আমাকে একটা খাবারের ব্যবস্থা করতে হবে। আমি বলতে চাইছি যে আমার প্রণোদনার দরকার, কারণ আমি যদি চলতে না পারি তাহলে বাধ্য হব আমি বাইরে আসতে। আমি বলছি আমি যদি স্কুলে যেতে না পারি, এত লম্বা সময় আমি ঘরে বসে থাকতে পারবো না, তাহলে আমাকে আপৎকালীন কিভাবে আমার শিক্ষাটা ধারাবাহিকভাবে রাখা যায়। আমি কি বোঝাতে পারছি কিনা বিষয়টা, যে এটা হচ্ছে আমার দিককার চাহিদা। আমি আশা করছি, যেটা দুজনই বললেন, যে দেখেন লকডাউন এক জিনিস আর আইসোলেট করে দেওয়ার এক জিনিস। আপনাকে বিচ্ছিন্ন করে দিতে হবে, কোনো কোনো এলাকাকে আপনাকে একদম আলাদা করে দিতে হবে। এখন আমাদের বাস্তবতা সেটা সোজা কাজ না, সেটা আমরা জানি। কিন্তু সেইটা যদি করতে হয় বা যদি করতে হতো, তাহলে যে ব্যবস্থাগুলো গ্রহণের দরকার ছিল সেটা আপনি করেছেন কিনা সেটা আপনি আলোচনা করেন। তার মানে ঘাটতি আমি দুদিক থেকে দেখছি। আপনি লকডাউন দিচ্ছেন, সেটা আমি মানার মতো অবস্থায় আছি কিনা সেটা আমার বক্তব্যটা আপনার কাছে যাচ্ছে না, আবার আপনার বক্তব্যটা আমি বাস্তবায়ন করতে পারছি না। রেজাল্ট কি দাঁড়াচ্ছে, ফল যেটা দেখার সেটা আমরা সেটাই দেখছি। আর এর মাঝে আর একটা জিনিস একটু খুব সংক্ষেপে বলে রাখি, আমরা পুরো কাজকে কেবল সরকারি কর্মকর্তাদের দিয়ে করাতে চাই, কেবল প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে করাতে চাই। আমাদের জনপ্রতিনিধিরা কোথায়? এই যে এত রকম জনপ্রতিনিধি আছে, এত রকম স্থানীয় সরকার প্রতিনিধিরা আছে,
একটা ঘটনা ঘটেছিল গতবার, কিছু রিলিফ বন্টনের ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছিল, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি যদি ওই সমন্বয়টা না করেন তাহলে কিন্তু আর একবার আপনি যোগাযোগ ঘাটতি তৈরি করছেন। চিন্তা করে দেখুন, জনগণের চাহিদা কেন সে আইসোলেটেড হতে পারছে না, কেন তাকে আমি বিচ্ছিন্ন করে দিতে পারছি না, কি সমস্যা হবে আম উৎপাদনের এলাকায় যদি তাকে বিচ্ছিন্ন করে দিই, সেই তথ্য আপনাকে কে দেবে? সেই তথ্য দিতে পারে কিন্তু রাজনীতিবিদ, সেই তথ্য দিতে পারে জনপ্রতিনিধি, সেই তথ্য দিতে পারে ওখানকার বিশিষ্ট ব্যক্তি। আপনি তাকে সরকারি কর্মকর্তাদের সাথে সংযুক্ত করছেন না। এখন আপনি যদি বলেন একদিকে উপরের সমন্বয়হীনতার একটা চিত্র আমাদের কাছে ফুটে উঠছে, আর একদিকে আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি হয় বুঝতে পারছি না অথবা আমি মানতে ব্যর্থ হচ্ছি, তাহলে তো আপনি এই জিনিস কোনোদিনই থামাতে পারবেন। এবং ওই দারিদ্র দুষ্ট চক্রের মতো আপনি কিন্তু এর একটা সাইকেলে পড়ে যাচ্ছেন। আমার মনে হয় যে বিশেষজ্ঞরা বলতে পারবে যেটা চলে গিয়েও আমার মনে আমাদের মধ্যে থেকে যাবে না, এবং দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, আমি বৈজ্ঞানিক কর্মকর্তা না বা তাদের মতো বিশেষজ্ঞ না, যে আমরা একটা বিশাল সাইকেলে পড়ে যাচ্ছি কিনা। আমি ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে যদি এরকম প্রশ্ন করি যে আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রাপ্তি বা তথ্য দেওয়ার ক্ষেত্রে, সংগ্রহ করার ক্ষেত্রে যেমন আছে বৈজ্ঞানিক ডেটা, সেটা একটা বিষয়, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা কি সেটা জানার ক্ষেত্রেও কিন্তু সীমাবদ্ধতা আছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তারা কথা বলার ক্ষেত্রে কিন্তু তাদের খুব বেশি ম্যান্ডেট নাই, অথবা তাদের উপর একটু চাপ আছে। যেমন আপনাকে আজকে যদি বলি যে আপনি এই অনুষ্ঠানে কিন্তু আমি সীমান্ত জেলার থেকে কোনো ডিসি বা সিভিল প্রশাসন, সিভিল সার্জন যারা আছেন তাদের দু একজনকে যোগ করার চেষ্টা করেছিলাম যে মাঠ পর্যায়ে সীমান্তে আসলে কি অবস্থা তাদের মুখ থেকে একটু জানতে চেয়েছিলাম। তারা কিন্তু কেউ রাজি হয়নি। তারা কিন্তু বলেছেন যে না, তারা মানে সরাসরি এরকম কোনো কথা বলতে পারবে না, মানে তাদের উপর চাপ আছে। এই বিষয়টা একটু যদি অ্যাড্রেস করেন, সাথে লকডাউন বা বিধিনিষেধ যাই বলি না কেন সেটা আমরা দিচ্ছি, কিন্তু সেটা আবার ঠিকমতো কার্যকর করা যাচ্ছে না। ডক্টর শামীম রেজা যেটা বলেছেন, জনগণের চাহিদাও যেমন জানা দরকার, এবং সরকারের চাহিদা যেটা সেটাও কিন্তু জানানো দরকার। এখানেও ঘাটতি আছে। অধ্যাপক শামীম রেজা যেটা বলেছেন তার সূত্র ধরেই বলি, উনি যথার্থ একটা এলাকা আলোচনা করেছেন, আমি আর একটা এলাকা নিয়ে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমরা রিস্ক কমিউনিকেশনে কাজ করেছি, আমার এক ধরনের এক্সপার্টাইজ আছে রিস্ক কমিউনিকেশনে। তো আমরা 2004 সাল থেকে ডিসিআর যে কাজ করতাম, সেখানে আমরা রিস্ক কমিউনিকেশন আমাদের সিভিল সার্জন ইউএইচএফ-দের প্রশিক্ষণ দিতাম। তো এরকম কোন এপিডেমিক প্যান্ডেমিক হলে সেখানে কিভাবে রিস্ক কমিউনিকেশন করতে হবে এটা আমরা তাদের ট্রেনিং দিতাম। সেখানে আমরা একটা কথা বলতাম, প্রথমত হলো যে সত্য কথা বলতে হবে, টু স্পিক দ্য ট্রুথ, সেটা যাই হোক। যেমন ধরেন আগে একটা ট্র্যাডিশন ছিল যে কলেরা হয়েছে, 10 জন মারা গিয়েছে, ইয়ারা এটা চাপিয়ে যেত যে কোনো মারা যায়নি, এটা ছিল কমন আমাদের বিভিন্ন ইউএইচএফ সিভিল সার্জনদের। আমরা সেটা থেকে বের করে আনতে চেষ্টা করলাম। আমরা বললাম যে এখানে কলেরায় মারা গেলে তো আপনার দোষ না, এটা তো কলেরা পানি দূষণ হয়েছে সেই কারণে আক্রান্ত হয়েছে। তো সুতরাং আপনি বলবেন 10 জনই মারা গেছে। এখন রিস্ক কমিউনিকেশন 3টা পার্ট বলি আমরা। একটা হলো যে প্রথম পার্টটা হলো কি ঘটেছে তার একটা বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন, যে এতজন আক্রান্ত হয়েছে, এতজন মারা গেছে, এবং এখানে কোনো যেন মিথ্যা না থাকে, ইচ্ছে করে যেন আমরা মিথ্যা না বলি, এটা হলো প্রথম। এবং এটার একটা রোগতাত্ত্বিক উপস্থাপন, কত ভাগ মারা গেছে, কত ভাগ, যেটা আপনারা বলেন, এটা এক ধরনের রোগতাত্ত্বিক বিশ্লেষণ। 2 নম্বর থাকে যে এই ব্যবস্থাটা নিরসনে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, যাতে করে লোকজনের কনফিডেন্স আসে সরকারের উপরে, যে সরকার তো এই ব্যবস্থা নিয়েছে, এই ব্যবস্থা আমাদের জন্য উপকারে লাগছে। তৃতীয়ত, জনগণের দায়িত্বটা কি, অর্থাৎ তাকে কি ভূমিকা পালন করতে হবে, তাকে কি বাসা থেকে বের হওয়া যাবে না, এটা হলো তার দায়িত্ব। কারণ সমস্যাটা হচ্ছে যেটা আমরা সেই 7-8 বছর শিখায় তাদেরকে আমরা প্রস্তুত করলাম, সেটা জাতীয় পর্যায়ে এসে তার ব্যত্যয় দেখতে শুরু করলাম। যে প্রকৃত চিত্রটা আমরা জনগণকে দিতে চাই না, প্রকৃত চিত্রটা দেওয়ার জন্য যে কষ্টটা সেটা আমরা করছি না। তার ফলে আমরা যেটা বললাম টু স্পিক দ্য ট্রুথ, সেটা যদি নাও বলি তাহলে টু রিপ্রেজেন্ট দ্য ট্রুথ সেটা হচ্ছে না। তাহলে এটা হলো একটা সমস্যা। এবং আপনি যে সমস্যাটা অনুভব করেছেন সেটার ধারাবাহিকতা হলো যে আমাদের যখন ওই আমাদের ট্রেনিং এর ফলাফলে সিভিল সার্জন ইউএইচএফ-এরা সত্য কথা বলতে চান,
তখন আমাদের জাতীয় পর্যায় থেকে ধমক দেওয়া হয়, এই কোনো কথা বলবে না, তোমাদের কিছু বলার দরকার নেই। কেন বলবে না? এটা কি কোনো সিক্রেট? ইট ইজ নট এ সিক্রেট। এটা বলার কোনো সমস্যা নেই। এক। 2 নম্বর যে সমস্যাটা আরো একটা, যেটা আমি খুব দেখছি, যেটা অধ্যাপক শামীম বলছিলেন, যে জনসম্পৃক্ততা আমরা দেখছি না। এগুলোতে জনসম্পৃক্ততা দরকার। এটা কোনো প্রশাসনিক সমস্যা না, এটা হলো একটা জনসমস্যা, এবং জনসমস্যা দূর করতে হলে জনসম্পৃক্ততা লাগবে। এখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ লাগবে, এমপি মহোদয়কে দরকার, ওনাদেরকে আমরা যুক্ত হতে দেওয়া হচ্ছে না। আমাদের স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা প্রধান হওয়া দরকার। ঢাকা সিটির সংক্রমণ নিয়ন্ত্রণের দায়িত্ব হলো ডিসির। তো ডিসি কে একদিন আপনাদেরই কোন একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি ক্ষমতা আছে, আপনাকে আমাকে বলেন তো, যে আপনি ঢাকা সিটির এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কেন মেয়র মহোদয় নয়? তো আসলে এখানে আমাদের স্বাস্থ্যে একটা সমস্যা দেখছি। আমাদের সিভিল সার্জন, আমাদের ইউএইচএফপিও, তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, দাবিয়ে রাখা। প্রধান হচ্ছেন ইউনো, প্রধান হচ্ছেন ডিসি, সিভিল সার্জন নন। সমস্যাটা স্বাস্থ্যে। সুতরাং ডিসি যখন ডিসিশন নেন যে এই কাজ করতে হবে, ওনারা 2-4টা শব্দ শিখেছেন। লকডাউন, আমাদের কাছে পাবলিক হেলথে লকডাউন তেমন কোনো একটা আসলে বিষয় না, জনপ্রিয় হয়েছে। এখানে আমাদের মূল বিষয়টা কিন্তু দেখেন, যে একটা হলো চলাচল সীমিত করা। আপনি বাসা থেকে কাউকে বেরোতে দেবেন না, তাহলে বাসা থেকে সংক্রমণ বাইরে আসবেন। একটা শহরে থেকে কাউকে বেরোতে যেতে দেবেন না, তাহলে ওই আক্রান্ত শহর থেকে সংক্রমণ যাবে না। তাহলে এইটা কিন্তু একজন জনস্বাস্থ্যবিদ যেভাবে বুঝবেন, যে স্বাস্থ্যের লোক যেভাবে বুঝবেন, একজন ডিসি এর পক্ষে কঠিন। সেটা বোঝা সম্ভব না। ওইটুকুই শুধু করছেন। এই কমিউনিকেশন গ্যাপটা আমরা শুরুতেই দেখে আসছি ডক্টর বেনজির আহমেদ। 30 সেকেন্ড আকাশ। আর একটু যেটা, সেটা হলো এর সাথে আমাদের আইসোলেশন আছে, কোয়ারেন্টাইন আছে, ট্রেসিং আছে, টেস্টিং আছে। এই সবগুলো যদি আমরা না করি, তাহলে একটা পর্যায় পর্যন্ত হবে পুরো সংক্রমণ নিয়ন্ত্রণ হবে না। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার মেহেদী আকরাম। যেখানে শেষ করেছেন ডক্টর বেনজির আহমেদ, এই যে এখন হয়তো অনেকগুলো প্রসঙ্গ আলোচনা করা যেত, আমি সরাসরি যে প্রশ্নটা এখন আসতে চাচ্ছি সেটা হলো যে সীমান্তে যে হারে সংক্রমণ বাড়ছে এবং আশেপাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে, সেটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ঢাকার রাজধানীতে যদি চলে আসে, আমাদের আগের যে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা সামাল দেওয়ার কোনো ক্ষমতা নাই, এবং ভারতের যে ভয়াবহ অবস্থা আমরা দেখেছি, আপনি কি প্রেডিক্ট করছেন? আমরা কি খুবই বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? আসলে একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমার ক্যাপাসিটি অনেকটাই লিমিটেড, এবং আমার এখানে যারা আছেন তারা কিন্তু জনস্বাস্থ্য এক্সপার্ট, এবং তারা কিন্তু তাদের বক্তব্যটা দিয়েছেন, ওখানে আমরা রিক্যাপ করার কিছু নেই। আমি আপনার যে কোশ্চেনটা, মূল কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আমি কি মনে করছি যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা বাংলাদেশ গোটা দেশে ছড়িয়ে পড়ে, ওই যে আমি সে পুরনো কথায় ফিরে যাই যে আমাদের কাছে দুটো ডেটার খুব অভাব। অ্যাজ এ সায়েন্টিস্ট আমি মনে করি এই দুটো ডেটা বা ইনফরমেশন আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক ম্যাপিং অফ দ্য ভ্যারিয়েন্ট ডিস্ট্রিবিউশন। এটা এখন জরুরি। তার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি বেশি ওই বিষয়ে ব্যাখ্যায় যাব না। আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে পুরো দেশে সেরো সার্ভাইলেন্সটা এখনো হচ্ছে না। আমরা এখন 1-1.5 বছর পার করেছি, এখন পর্যন্ত আমাদের হাতে এই মিনিমাম লিমিটেড যে একটু ডেটা, সেটা হচ্ছে ঢাকা অঞ্চলের একটা সেরো সার্ভাইলেন্স আমরা দেখেছি। আরবান অঞ্চলের সেরো সার্ভাইলেন্স সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা রয়েছে, কিন্তু গোটা দেশব্যাপী সেরো সার্ভাইলেন্স সম্বন্ধে ধারণা নেই। এই কারণে আমরা বুঝতে পারবো না যে এই ভাইরাসের ইম্প্যাক্টটা কেমন হবে। সো ইট ইজ ভেরি হার্ড টু প্রিডিক্ট। 2 নাম্বার হচ্ছে যে ভাইরাসের যে ডাইনামিক্স, ওটার উপর যদি আমি বেস করি, মানে ডেল্টা ভ্যারিয়েন্টের যে ডাইনামিক্স, সেই অনুযায়ী যদি কোনো স্ট্রিক্ট মিটিগেশন মেজার না নেওয়া হয়, সেক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই ভয়াবহ হতে পারে। এবং সেক্ষেত্রে পরিস্থিতি হতে পারে ইন্ডিয়ার মতো, সেক্ষেত্রে পরিস্থিতি হতে পারে নেপালের মতো। এই দুটো পরিস্থিতির উপর বেসিস করে ইংল্যান্ড বা যুক্তরাজ্য কিন্তু আসলে খুবই কনসার্ন, এবং তাদের যে এই মাসের 21 তারিখে
ফেজ 4 কমপ্লিটলি রিল্যাক্সেশনের ভিতরে যাওয়ার কথা ছিল, তার মানে পুরোপুরি নর্মালিটিতে ফিরে যাওয়ার কথা ছিল, সেটা সম্ভবত আর হচ্ছে না। সম্ভবত আর 1 থেকে 2 মাস পিছিয়ে যেতে পারে, যে ফেজ 4-এ মানে যাওয়া, যেটাকে বলা হয় যে রিটার্ন টু দ্য নর্মালিটি, এটা হচ্ছে না। তার একটাই কারণ যে ইউকে তে এখন 90% উপরে যে ভ্যারিয়েন্ট সেটা ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বেসিকলি ভ্যাকসিনের যে আমাদের যে এক্সিস্টিং ভ্যাকসিন তার এগেনস্টে অতটা প্রতিরক্ষা দিচ্ছে না। মানে বিশেষ করে কোভিশিল্ড যে ভ্যাকসিনটা, সেটা যে উহান ভ্যারিয়েন্ট, আদি যে ভ্যারিয়েন্টটা বাংলাদেশে ছিল, তার এগেনস্টে যেমন 83% কার্যকরী ছিল টু প্রিভেন্ট সিমটোমেটিক কোভিড, সেক্ষেত্রে ইউকে লেটেস্ট রিয়েল লাইফ ডেটা থেকে যেটা দেখা যাচ্ছে যে আসলে 2টো ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিলে প্রতিরক্ষা মাত্র 60% ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। তো এটাই এখন সমস্যা। বাংলাদেশের ক্ষেত্রে এইসব ইনফরমেশন গুলো খুবই জরুরি, এবং আমি মনে করি যে এইসব ইনফরমেশন গুলোকে কম্পাইল্ড করে যদি একটা খুব ক্লেভার ডিসিশন নিয়ে স্ট্র্যাটেজিক পদ্ধতিতে না আগানো যায়, তাহলে যদিও এটা আমার কোনো স্ট্রিক্ট এভিডেন্স মানে ডেটা নাই, তাহলে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমরা কিন্তু একটা বড় ওয়েভ দেখতে পারি। সো এটাই হচ্ছে অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার মেহেদী আকরাম, অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। একদম শেষ পর্যায়ে 1 মিনিটে আপনার সর্বশেষ আপনার আন্ডারস্ট্যান্ডিং। আমি দুটো ভাগে বলবো। একটা হলো যে দেখেন, আমাদের যে তথ্যপত্র সংগ্রহ করা, আমাদের যে ম্যাপিং করা, আমাদের ট্রেসিং বলেন, আমাদের টেস্টিং বলেন, আমাদের চিকিৎসা, সেটার কোনো বিকল্প নেই। অন্যদিকে আমি বেনজির স্যারের ওই 3টা পয়েন্টের উপরেই বলে শেষ করব। আপনি যে তথ্যটা দেবেন, এখনো সময় আছে, সেটা নিশ্চিত করেন সেই তথ্যটা আমার কাছে স্পষ্ট হয়, তার একটা লক্ষ্য আছে। আপনি নিশ্চিত করেন যে তথ্যটা কেন দেওয়া হচ্ছে, এবং আমি বুঝতে পারি এটা মানলে আমার বেনিফিটটা কি, আমার সুবিধাটা কি। এটা এত সহজ কাজ না, কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনার কাজ। দ্বিতীয়, আপনি নিজেই, আমি মনে করি যে কর্তৃপক্ষের মূল্যায়ন করা উচিত যে তার এই বার্তায়, তার এই পদক্ষেপে আমার কনফিডেন্স আছে কিনা। আমরা কনফিডেন্স বললেই ভয় পেয়ে যাই, মনে করি কনফিডেন্স মানে নেতিবাচক কোনো কিছু। আমি তো কনফিডেন্সটা চাইতেই পারি যে আমি যা দিচ্ছি, আমি যা কাজ করছি, আমি যা ব্যবস্থা নিচ্ছি, তাতে তোমার কতখানি কনফিডেন্স আছে। এবং জনগণের অংশগ্রহণ আকাশ কোনো অবস্থাতেই শুধুমাত্র প্রশাসক দিয়ে হবে না। আমি জনগণের অংশগ্রহণ বলতে জনগণ, যিনি আক্রান্ত হয়েছেন, যিনি আক্রান্ত হননি, যিনি সম্ভাব্য ঝুঁকির মধ্যে আছেন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসক তো অবশ্যই থাকবেন। এবং তার সঙ্গে আমাদের যে সামাজিকভাবে গ্রহণযোগ্য যে সমস্ত ব্যক্তিরা আছেন, যারা কথা বললে মানুষ শোনে, তিনি ধর্মীয় নেতা হন, তিনি সংস্কৃতির কেউ হন, আমাদের এত যে কালচারাল নেটওয়ার্ক আছে, আর এত যে আমাদের অর্গানাইজেশনগুলো আছে, এত ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের আছে, আমরা এত মডেল প্রতিষ্ঠানের দিকে যাচ্ছি, আর সেখানে আমরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো না, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কোনো কিছু নেই। আমি মনে করি যে এই দুটো বিষয়ের সমন্বয় হলে আমরা এটা ঠেকাতে সক্ষম হব। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা, অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। করোনা যে মহামারীর মধ্যে আছি, আমাদের কিন্তু যে তিনজন বিশেষজ্ঞের কাছে কথা শুনেছেন, যে অবস্থার মধ্যে আছি আমরা, নিজেদের সতর্ক হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। সরকার যে ব্যবস্থাগুলো দিচ্ছে সেগুলো যেমন মেনে চলা দরকার, নিজেদেরকেও আসলে অনেক সতর্ক হওয়া দরকার। সমন্বয়হীনতা যেটা আছে সেগুলো হয়তো, আমি জানি না, হয়তো দিন দিন হয়তো সেটা পরিষ্কার হবে, কিন্তু আমাদের জীবন আমাদেরই বাঁচাতে হবে। ভালো থাকুন সবাই।